This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আরো কড়া ভারত। এবার সরাসরি বার্তা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে স্পষ্ট বুঝিয়ে দেওয়া হলো, আমাদের আঘাত করলে প্রত্যাঘাত হবেই। এবার সরাসরি পাক প্রধানমন্ত্রীকে বার্তা, ভারতের পাক প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল বন্ধ করে দিল ভারত, অর্থাৎ ভারতে দেখা যাবে না শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বধিব পরাণ। পাকিস্তানের মাটিতে সন্ত্রাসের চাষ করবে, আবার আমাদের দেশে ঢুকে হামলা চালাবে। আগেই পাকিস্তানকে আয়না দেখিয়ে দিয়েছে ভারত, স্পষ্ট বুঝিয়ে দিয়েছে আঘাতের জন্য প্রত্যাঘাতের জন্য তৈরি থাকো। এবার অ্যাকশন, বড় অ্যাকশন। উত্তরপ্রদেশের শাহজাহানপুরে গঙ্গা এক্সপ্রেসওয়েতে রাফাল, মিরাজ, সুখোইয়ের টাচডাউন। রাস্তা থেকেও অপারেশনে প্রস্তুত ভারতের যুদ্ধ বিমান। ইসলামাবাদ দেখল কি? मैं सभी आतंक फैलाने वालों को कहना चाहता हूं कि लड़ाई का अंत नहीं है, एक मकाम है। हर व्यक्ति को चुन चुन कर जवाब भी मिलेगा, जवाब भी लिया जाए। খুঁজে খুঁজে জঙ্গিনীকে সবে প্রত্যাঘাত হবেই। ভারতের প্রত্যাঘাতের আতঙ্কে থরহরিকম্প ইসলামাবাদে। তবে নির্লজ্জ পাকিস্তানের বেয়াদবি চলছেই। কুপওয়ারা, বারামুলা, পুঞ্চ, উরি, আখনুর সেক্টরে আবারও গুলি পাক রেঞ্জার্সের। পরপর 8 দিন বিনা প্ররোচনায় গুলি ছুড়ল পাকিস্তান। आज 8वां दिन है। लगभग 22 बार पाकिस्तान की तरफ से इन 8 दिनों में सीज फायर का उल्लंघन किया गया है। कुपवारा, बारामूला सेक्टर, कश्मीर घाटी में, नौशेरा, पुंछ और साथ में अखनूर इलाके में पाकिस्तान ने सीज फायर का उल्लंघन किया है। পাক বাহিনীকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। জলপথেও কড়া বার্তা ইসলামাবাদকে। এবার পাক নৌবাহিনীকে সাবধান করল ইন্ডিয়ান নেভি। পাক নৌসেনার মহড়া চলাকালীন আরব সাগরে নতুন যুদ্ধ জাহাজ পাঠালো ভারত। ব্রহ্মোস সুপারসনিক মিসাইল নিয়ে চলছে নজরদারি। পাক নৌবাহিনীর থেকে মাত্র 80 নটিক্যাল মাইল দূরে রয়েছে ভারতের একাধিক যুদ্ধ জাহাজ। কি বুঝলেন? প্রত্যাঘাত ঠেকাতে আমেরিকায় দরবার করেছে ইসলামাবাদ। তবে সে গুড়ে বালি। পাকিস্তানের বুক কাঁপিয়ে ফের ভারতের পাশে আমেরিকা। খোদ মার্কিন ভাইস প্রেসিডেন্টই এক সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তানে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিক ভারত। পাকিস্তান বুঝতে পারছে কত ধানে কত চাল। আকাশপথেও প্রত্যাঘাত, তীব্র আতঙ্ক সীমান্ত পারে। 1 মাসের জন্য বন্ধ করে দেওয়া হলো করাচি ও লাহোরের এয়ার স্পেস। কয়েক গুণ বাড়ানো হয়েছে করাচি ও লাহোর বিমানবন্দরের নিরাপত্তা। আকাশে টহল দিচ্ছে পাক যুদ্ধ বিমান। পাকিস্তানকে ভাতে মারতে এবার জোড়া ফলায় শান ভারতের। ইসলামাবাদের উপর ফিনান্সিয়াল স্ট্রাইক হানতে চলেছে ভারত। পাকিস্তানকে ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের ধূসর তালিকাভুক্ত করতে পদক্ষেপ করছে ভারত। অন্যদিকে পাকিস্তানকে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারের প্রস্তাবিত $700 কোটি প্যাকেজ বন্ধ করার দরবার করবে নয়াদিল্লি। এখনো পাকিস্তান আন্তর্জাতিক অর্থ সাহায্য নিয়ে জঙ্গিদের সাহায্য করছে। IMF-কে তথ্য দেবে ভারত। ভারত তার শক্তির ভান্ডার প্রত্যেক দিন পাকিস্তানের সামনে তুলে ধরছে। অবশ্যই এপারে আর ওপারে গেল রব। কেন গেল রব পাকিস্তানে? ব্রেকিংটা দেখুন। পাক সেনায় একের পর এক ইস্তফার হিড়িক। পর্যাপ্ত সেনা নেই, তাই এবার সিভিলিয়ানদের অর্থাৎ আম জনতার মধ্যে লোক ধরে নিয়ে এসে পাকিস্তান রাতারাতি নতুন সেনা তৈরি করতে চাইছে। চাকরি ছেড়ে পালিয়েছে অনেক পাক জওয়ান, অনেক পাক অফিসার। সামাল দিতে নাগরিকদের মানে সিভিলিয়ানদের
রাতারাতি প্রশিক্ষণ দিয়ে বাহিনীর বহর বাড়াতে চাইছে পাকিস্তান। ঢাল নেই, তরোয়াল নেই, পাকিস্তান সব অর্থেই এখন নিধিরাম সর্দার। মুখে বড় বড় কথা বলে তারা যুদ্ধের জিগির তুলছে, অর্থাৎ ইসলামাবাদ, অথচ তাদের ঘরে একেবারে হাঁড়ির হাল। একটা তথ্য দিই, চমকে যাবেন। জানেন, পাকিস্তানের ভেতর থেকে উঠে আসা তথ্য, পাকিস্তানের যে ট্যাঙ্ক রয়েছে তাতে নিয়মিত ডিজেল বা জ্বালানি ভরার টাকাই নেই পাকিস্তানের কাছে। ভারতের টার্গেট পাক অধিকৃত কাশ্মীর, সেখানেই সন্ত্রাসের চাষ করে পাকিস্তান। জঙ্গিদের প্রশিক্ষণ দেয় পাক সেনা। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় সেই পিওকে রক্ষায় পাক সেনা প্রধানের অগ্রাধিকার। পিওকের রাওয়ালকোট হাসপাতালে ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছে। অনেক এলাকায় আলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। রাতে ভারতীয় এয়ার স্ট্রাইকের ভয় পাক সেনার। ভারতের প্রত্যাঘাত থেকে বাঁচতে সহায় অন্ধকার। তাই পাক অধিকৃত কাশ্মীরের অনেক এলাকাতেই আলো জ্বালানো মানা। বুঝলেন ঠিক কতটা আতঙ্কে ইসলামাবাদ? পাকিস্তানের সেনার হাল যে বেহাল সেটা পাকিস্তানের ছোট বাচ্চাও জানে। তবে লোক দেখাতে সেনা মহড়া চালাচ্ছে পাকিস্তান। আরব সাগরে পাক নেভি মিসাইল ফায়ার করছে, কিন্তু ঠাহর করতে পারছে না কোন পথে হামলা করবে ভারত। ইসলামাবাদ চাইছে যেন তেন প্রকারে যাতে ভারতকে প্রত্যাঘাত থেকে বিরত করা যায়। তার জন্য আমেরিকার পায়ে পড়তে হচ্ছে শাহবাজ শরীফকে। ভারত প্রত্যাঘাত করলে পাক সেনা কতক্ষণ টিকতে পারবে সেটা ভালো মতোই জানেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। আসলে ইসলামাবাদের ভাঁড়ে মা ভবানী তোষা। পাকিস্তানের সেনার হাতে 7 দিনের গোলা বারুদি নেই। ইসলামাবাদ জানে আফগান সীমান্তেও প্রত্যাঘাত করতে পারে ভারত, কিন্তু দেনায় ডুবে থাকা পাকিস্তান যুদ্ধ লড়বে কিভাবে? এমনই অবস্থা যে ট্যাঙ্কে ডিজেল ভরতে পারছে না পাকিস্তান, তার উপর 3 লক্ষ সেনা আটকে রয়েছে বালুচিস্তানে। भाई इनके टैंकों में डीजल नहीं है। 50% पाकिस्तान एयरफोर्स के जहाज ग्राउंडेड हैं, उनके पास स्पेयर पार्ट ही नहीं है, उनकी सर्विस ही नहीं हुई है जी। जो पाकिस्तानी फौज है वो इतनी डिमोरलाइज हुई है बलूचिस्तान की वजह से, वो लड़ने के लिए तैयार ही नहीं है। 3 लाख के करीब फौज बलूचिस्तान में बैठी हुई है, फंसी हुई है वहां पे, जिनको ये कहा गया है कि हथियार डाल दो तो ठीक है, यू कैन गो बैक, हथियार नहीं डालोगे तो जिंदा नहीं जाने देंगे तुम्हें बलूचिस्तान से। यानी पाकिस्तानी फौज जो पहुंच चुकी है बलूचिस्तान में, वो चारों तरफ से घेरे में है। শুনলেন হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন প্রাক্তন পাক সেনা প্রধান জেনারেল বাজওয়া। লন্ডনে এক সাক্ষাৎকারে বাজওয়া বলেছেন পাকিস্তানি সেনা যুদ্ধ লড়ার পরিস্থিতিতে নেই। পাকিস্তানের কাছে নতুন ট্যাঙ্ক নেই, সেনার কাছে নতুন হাতিয়ার কেনার ফান্ড নেই। এই পরিস্থিতিতে পুরনো ট্যাঙ্কেই ভরসা রাখতে হচ্ছে পাকিস্তানকে। কি বলবেন? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। শহরবাসীর মনে বড্ড ভয় ধরে গেছে, আগুন আতঙ্ক। সেই ভয় বের করার যত চেষ্টা শহরবাসী করছেন, হয়তো সম্ভব হচ্ছে না, তত চেপে বসছে এই ভয়। এই যে 24 ঘন্টা আগে মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটে গিয়ে কত সারপ্রাইজ দিলেন। পার্ক স্ট্রিট গিয়ে নিজে একটা যৌতুকগৃহ খুঁজে বের করলেন, তার সোর্স তাকে জানিয়েছিলেন, একদম পাক্কা খবর দিয়েছিলেন তার সোর্স মুখ্যমন্ত্রীকে। কিন্তু আজ যা হলো সেটা কি কম ভয়ঙ্কর? এই খবর মুখ্যমন্ত্রীর সোর্সের কাছে ছিল না। একদম শেখা উঠে গেছে, একদম আওয়াজ হচ্ছে, সিলিন্ডার ফাস্ট হচ্ছে পুরো ওই বিল্ডিং এর 4 তলা অব্দি বিল্ডিং এর একদম শেখা উঠে গেছে। পরে আগুন লাগছে, আগুন নেমানো হচ্ছে। দমকলকে নিরপেক্ষ রাখুন, কাজ করে এইটুকু অন্তত বলুন। কারখানার বিধ্বংসী অগ্নিকাণ্ডের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। চেষ্টা করছি, দেখুন আমাদের দিক থেকে তো সবকিছু চেষ্টা, এখন ফরেন্সিক করা হবে ডেফিনেটলি, ওরা যখন কমপ্লেন দেবে। দেখলেন অবস্থাটা কেমন? কি বলবেন একে? আচ্ছা বলুন তো, কলকাতা শহরে আগুন লাগাটা এখন কি একটা রুটিন হয়ে গেছে?
নইলে গত কয়েকদিন ধরে কি চলছে? নিত্যদিন আগুন, অল্টারনেট ডেতে আগুন লাগছে। তো বড় বাজারের ঘটনা আতঙ্কের পারদ এক ধাক্কায় অনেক বাড়িয়ে দিয়েছে। এতগুলো মানুষের প্রাণ চলে গেল, তারপরও হুঁশ ফেরেনি। ফিরলে আজকের এই ঘটনা ঘটতো না। সল্ট লেক সেক্টর 5-এর এদিনের ছবিটা প্রমাণ করলো যে প্রশাসনের হুঁশ ফেরেনি। চোখের সামনে আরও একবার সেটা স্পষ্ট হয়ে গেল। বাস্তব কতটা ভয়। সল্টলেকের সেক্টর 5-এর একটি রাসায়নিক কারখানায় আগুন, বাইরে থেকে লাগাতার বিস্ফোরণের শব্দ, আগুনের হলকা। ভয়ঙ্কর এই ছবিগুলি শুক্রবার দুপুরে দেখে আঁতকে ওঠেন সকলে। কি আশ্চর্য বলুন তো, 24 ঘন্টা আগেই সবাইকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী পার্ক স্ট্রিটে পৌঁছে একটা ভয়ের ছবি তুলে ধরেন, যেখানে ভয় ভয়ঙ্কর মিলেমিশে একাকার। থেকে শুনেছিলাম কিছুদিন আগে সে রেস্টুরেন্টে এসেছিল, এসে আমার বলছিল ইমিডিয়েট টেক কেয়ার করো, কারণ আমরা 4-5 জনের লোক আছে, একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে না। একটা ছোট্ট স্টেয়ার আমি দেখে গেলাম, আমি তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম। সিলিন্ডারের পাহাড় ছিল সেখানে। আর সল্টলেকে সূত্রের খবর, কারখানার ভিতরে ছিল সারি সারি রাসায়নিক ভর্তি ড্রাম। হলোগ্রাম তৈরির কারখানা, রাসায়নিক লাগবেই, কিন্তু বিপদ হলে বাঁচার পথ কি? দমকলের তৎপরতায় এ যাত্রায় বড় বিপদ হয়নি, কিন্তু রাসায়নিকের এমন ভান্ডার যেখানে সেখানে ঠিকঠাক আগুন নেভানোর ব্যবস্থা থাকলে কি ছবিটা এত ভয়ঙ্কর হতো? কেন মুখ্যমন্ত্রীর বারবার সতর্কবার্তাতেও কাজ হচ্ছে না? কোথাও কোথাও আমি কিন্তু ভীষণ টাফ, এই ব্যাপারে আমি কিন্তু রাফ অ্যান্ড টাফ। ওটা কলকাতার একটা বিরাট অংশ যৌতুকগৃহ, সবাই জানে, এর আগেও আমরা দেখেছি। বাংলা গান একটা নিশ্চয়ই আপনার শুনেছিলেন, পঙ্ক পাতায় পাক ধরে কি সরস্বতীর আসন যেটা, উনি সেটাই মনে করেন নিজেকে, যে ওনার গায়ে কোনো পাক ধরে না। আর অভিনয় করে নিজের অকর্মণ্যতা, অপদার্থতা এবং নিজের চুরি ঢাকছেন আপনি। মমতা ব্যানার্জি এই ডায়লগবাজিগুলো করা ছাড়া জীবনে কোন কাজটা করেছেন? হোটেলওয়ালা কোনো নিয়ম মানেনি, দিদি বলছে নিয়ম মানেনি কেন তত বলছেন। এর আগে বড়বাজার অগ্নিকাণ্ড, সে নিয়েও তরজা বিস্তর, বিরোধীরা রেগে আগুন পুরো। ফায়ার ব্রিগেডের মন্ত্রী তিনি দীঘার ব্যবস্থাপনায় ব্যস্ত, লোকগুলোকে মেরে ফেলা হয়েছে। তাও তো আমি ফায়ার ব্রিগেড এবং পুলিশকে ওখান থেকে কন্ট্যাক্ট করে করে আমরা ল্যাডার দিয়ে পাশের বাড়ির সাহায্য নিয়ে আমরা প্রায় 90%কে সেভ করেছি লাইভ, 90 জনের। তারা দীঘাতে জলসায় ব্যস্ত, গান হচ্ছে, নাচ হচ্ছে, কোমর দুলছে, আর এখানে মানুষকে এই অবস্থায় ফেলা হয়েছে। আমাদের লোকেরা যথেষ্ট তাদের জীবন বাজি রেখে তারা কাজ করেছে। মারা যাওয়া দুঃখজনক, কিন্তু ভুল তথ্য পরিবেশন করাটা ঠিক। তার ফায়ার ব্রিগেড 45 মিনিট পর এসেছে। ফায়ার ব্রিগেড সেন্ট্রাল এভিনিউ থেকে প্রথম গাড়ি ওখানে পৌঁছে যায় 5 থেকে 7 মিনিটের মধ্যে। বাক্যবান চলছেই, কিন্তু মুশকিল হলো সমান তালে চলছে অগ্নিকাণ্ড। এদিকে আগুন, ওদিকে আগুন, শহরে আগুন, জেলায় আগুন। এর শেষ কোথায়? বিপর্যয় সামলানোর ব্যবস্থা কোথায়? মুখ্যমন্ত্রী তাঁর সোর্স লাগিয়ে সব খবর পেয়ে সব জায়গায় পৌঁছে যাবেন, এটা নিশ্চয়ই হবে না। তাহলে প্রশাসন, আঙুলটা তো তাদের দিকে। প্রশ্নের মুখে তাদের ভূমিকা। তারা কি অনিয়মের রাজত্বে রাশ টানতে ব্যর্থ? এত আগুন, আতঙ্ক আর বিতর্কের মাঝে প্রশাসন আজ কোন কাজটা করলো জানেন? বড় একটা সিদ্ধান্ত হয়েছে। দেখুন ব্রেকিং নিউজ। পুরসভার তরফে, মানে কলকাতা পুরসভার তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কলকাতায় আর কোনো রুফটপ রেস্টুরেন্ট, মানে রুফটপ বার, রেস্তোরাঁ কিচ্ছু থাকবে না। ঠিক শুনেছেন, এমন জায়গা এই শহরে অনেক রয়েছে, সম্প্রতি অনেক বেড়েছে। আগে মধ্য কলকাতায় একটা 13 তলা বাড়ি, আমি সেই বাড়িটার নাম করছি না, 12-13 তলা বাড়ি, প্রথম সেটা কলকাতার রুফটপ রেস্টুরেন্ট। তারপর অন্তত 50টা রয়েছে এখন কলকাতা শহরে। দক্ষিণ কলকাতা এবং মধ্য কলকাতায় সমস্ত রুফটপ রেস্টুরেন্ট বন্ধ করে দিতে হবে। ছাদের ওপর সাজানো গোছানো রেস্তোরাঁ কিন্তু আর নয়, জানিয়ে দিল কলকাতা পুরসভা। নতুন করে আর তৈরি হওয়ার কোনো জো নেই, এমনকি যেগুলো আছে সেগুলো আর থাকবে না। পুলিশকে জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে নজর দিতে বড় ভিত্তিক রিপোর্ট তৈরি করে এই ধরনের প্রত্যেকটা রুফটপ রেস্টুরেন্ট নির্দেশ যাচ্ছে যে বন্ধ করে দিতে হবে। ছাদের ওপর আর কোনো এই ধরনের কাজ কারবার চলবে না। নিচের ওপেন স্পেস কেউ বিক্রি করতে পারে না, সেরকম ছাদও কেউ কোনোদিন বিক্রি করতে পারবে না, এনক্রোচ করতে পারবে না। সেগুলো খুলে ফেলতে হবে।
সেগুলোকে খুলে ফেলতে হবে না, সিদ্ধান্ত হয় না, রুফটপ হবে, নোটিফিকেশন করে দিচ্ছি, এখন সব বন্ধ হয়ে যাবে। এমার্জেন্সি বিপদের সময়ের যে সিঁড়ি সেটা থাকলেই তো হলো। এই যে অদ্ভুত কথা, কোন আগুনটা ছাদে লেগেছে, কোন আগুনটা ছাদে লেগেছে? উল্কাপাতের ভয় কিনা, বজ্র বিদ্যুতের ভয় কিনা আমি বলতে পারবো না, তারা খসার ভয় কিনা আমি বলতে পারবো না। ভারতীয়রা অন্তত পাকিস্তানি বিমানের ভয় তো করছে না, তাহলে এই ছাদে উঠতে কি ব্যথা? বন্ধ করেছে, এরপরে রোহিঙ্গাদের দিয়ে দিবে। মমতা ব্যানার্জি বলে এসছে পাশের বাড়িটাও ভাঙতে হবে, মানে আরেকটা প্রমোটারকে দিবে, ঠিক করে রেখেছে। এদের কায়দা জানা আছে, পশ্চিমবঙ্গের লোক জেনে গেছে। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।